আসসালামু আলাইকুম। আমি আরেকটা প্রোগ্রামে যেতে হবে শ্রীনগরে এবং কিছু কাজ আমি করেছি 1 বছর আগে। এই খসরু সাহেব এবং আমার ভাইরা যেখানে উপস্থিত আছে তাদের সহযোগিতায় আমি দুইটা অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। একটা হচ্ছে মৌলভীবাজারে আমরা একটা কাওয়াদিগি রক্ষার জন্য একটা প্রোগ্রাম করেছিলাম, আর পরে আমরা কাওয়াদিগিতে গিয়ে বৃক্ষরোপণ করেছিলাম। তো এইটার ফলশ্রুতিতে আমি কাজে লেগে গেছি। এটা করার মাধ্যমে আমি ভাবলাম যে আমি এই কাজে যুক্ত হয়েছি এবং ব্যাকগ্রাউন্ডে আমি 1 বছর ধরে অনেক কাজ করেছি, যেটা আমার অতি দ্রুত এখানে জানানোর কর্তব্য অনুভব করছি। তারপরে হয়তো যেহেতু আমার চলে যেতে হবে, আমি এই কথাগুলো আগে থেকেই বলি, আপনারা এটা চিন্তা করতে পারেন। তো আমি কি করেছি, আমরা স্যাটেলাইট থেকে কাওয়াদিগের আয়তন 2015 সালে কি ছিল আর এখন কি হয়েছে এটা মেপেছি। আমার স্যাটেলাইটের সহকর্মী আমার সাথে আছেন এবং দেখা গেল যে বর্ষার সিজনে যখন পানি থাকে তখন কাওয়াদিগের যে আয়তন ছিল 2015, তার তুলনায় 1/3 কমে গেছে। পরিষ্কার দেখা যাচ্ছে পানির যে এরিয়াটা এটা দেখা যাচ্ছে এবং এটা যে 30% কমে গেছে এটা পরিষ্কার দেখা যাচ্ছে। শীতকালে যখন কাওয়াদিগি অনেক ছোট হয়ে যায় সেই তুলনায় 2015 সালের তুলনায় আবার কমেছে এবং 20% কমেছে। তো এই যে কমে গেল, এটা কেন কমে গেল এই প্রশ্নটা আমাদের করতে হবে। এইটার দিকে অ্যাড্রেস না করে আমরা বলছি যে এখানে কিছু সৌর বিদ্যুতের প্যানেল লাগিয়ে যেতে হবে। মানে কিরকম ধ্বংসাত্মক চিন্তা। যে কোনো রাষ্ট্র, মানে জনকল্যাণে নিয়োজিত যে রাষ্ট্রগুলো পৃথিবীতে আছে, যেমন ভিয়েতনাম, যেমন চায়না, আমি দুটা রাষ্ট্রের কথা জানি, তারা তো এই সমস্ত নড়েচড়ে বসবে, সরকারের হয়তো পতন ঘটবে, অনেক লোকের চাকরি যাবে, যে কি কারণে 1/3 এরিয়া কমে গেল হাওড়ের। এটার পিছনে অনেক কথা আছে, আমি এখানে বলতে পারবো না। নদীগুলা গায়েব হয়ে গেছে। আমরা স্যাটেলাইটে দেখছি যে হবিগঞ্জে একটা সম্পূর্ণ নদী গায়েব হয়ে গেছে, মানুষ জানেই না। এলোমেলো এখানে কিছু খাল আছে, নদীর সেই ভগ্নাংশ রয়ে গেছে। আমাদের ইউনিভার্সিটি গুলা এগুলোতে রিসার্চ হয়, কিন্তু কম্প্রিহেন্সিভ অ্যাক্টিভিজমের সাথে ইউনিভার্সিটি গুলো সম্পর্ক নেই। ইউনিভার্সিটির প্রফেসররা এগুলা মাপামাপি করেন, পেপার পাবলিশ করেন, কিন্তু জনগণের সাথে এসে ওনারা দাঁড়ান না, ওনারা অ্যাডভোকেসি করেন না, ওনারা অ্যাক্টিভিজম করেন না। এই জন্য আমাদের উচ্চ শিক্ষা থেকে আমাদের দেশের স্বার্থ বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণের স্বার্থের সাথে উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানগুলোর কোনো সম্পর্ক নেই। আমি নিজেই এটার একটা এক্সাম্পল। আমি যখন এই দেশে আসলাম, আমি 45 বছর ধরে বিদেশে আছি, 25 বছর ধরে দেশ এবং বিদেশ মিলিয়ে থাকি। আমি যখন 25 বছর পরে এসে নিজের জায়গা জমি রেডি করলাম, কৃষি কাজ শুরু করলাম, কৃষি গবেষণা শুরু করলাম, তখন দেখলাম যে এখানকার প্রাতিষ্ঠানিক কৃষির যারা ব্যক্তি, তারা ইদার এই ব্যাপারে উদাসীন অথবা আমার বিরুদ্ধে, তারা আমার পক্ষে। আমি জনগণের কাছে গেলাম, বাজারে গেলাম, সেখানে আমি কৃষির কথা বললাম। তো হাওড়ের প্রসঙ্গে আসি। আমি 1 বছর আগে প্রতিজ্ঞা করেছিলাম যে হাওড়ের উপযোগী একটা ধান আমি নির্মাণ করব, যেটা অতি দ্রুত, ইলটা এটার খুব ভালো হবে, উৎপাদন বেশি হবে, কিন্তু অতি দ্রুত আগাম বন্যা আসার আগে এটা হয়ে যাবে। এই ভ্যারাইটিটা আমি করে ফেলেছি। এই ভ্যারাইটিটা এখন আছে। আপনারা যাদের 1 বিঘা, 2 বিঘা, 5 বিঘা জমি আছে, আপনাদের তো মনে আছে, আপনারা এসেছিলেন, আমি এই কথাটা বলেছিলাম, কিন্তু ভ্যারাইটিটা এখন আছে। 5 কিলো, 10 কিলো এই টাইপের বীজ আপনারা পেতে পারেন, মাত্র হয়েছে। আপনারা যদি এটা কাওয়াদিগিতে করেন, কাওয়াদিগির যেহেতু আমরা মেপেছি, কাওয়াদিগির কোথায় কি আছে আমরা জানি, যেটা আপনারা করতে পারেন। আমার কাছে ভ্যারাইটিটা আছে, আমার বাড়িতে আমার লোক আছে। প্লিজ মোবাইল ফোন নাম্বার নেন, আমি এখানে বলে চলে যাব, আর পরের দিন ধান দিব না, এরকম মানুষ আমি ধান বুঝতে পারি না, নাইলে আমি ব্যাগে করে ধান নিয়ে আসতাম, কিন্তু আগামীকালই আপনারা ধান পাবেন। হ্যাঁ, তো প্লিজ আমার তামিদ আছে, তামিদ তুমি একটু ইয়ে করো। এরকম একটা অ্যাক্টিভিস্ট টাইপের কথা আমি এখানে বলতে চাই। 3 নম্বর হলো সৌর বিদ্যুৎ। এখন দেখেন, আমি এই সোলার প্যানেল নিয়ে অনেক গবেষণা করেছি। এটা আমার একটা গবেষণার বিষয়, যে কিভাবে সোলার প্যানেল লাগানো যায়, যেটা উপরে সোলার প্যানেল থাকবে আর নিচে এগ্রিকালচার, এটাকে বলে এগ্রোভোল্টাইক। এই সমস্ত কথার জন্য আমাকে জর্ডানে দাওয়াত করে নিয়ে গেছিল। আমি আমানে থাকলাম। জর্ডানের সমস্ত বনভূমি এবং সারা দেশকে একটা সোলার প্যানেলে পরিণত করা সম্ভব, কারণ নিচে কিছুই হয় না, মরুভূমি। তো জর্ডান এবং ইজিপ্ট এই ব্যাপারে খুব এগিয়ে আছে। আমাদের দেশে যে হাওর গুলা, এটা তো মাছ লাগানোর জায়গা না। আমরা মাছের কথা বলি কারণ আমরা এটাই বুঝি যে মাছ লাগাবো, মাছ মারবো, মাছ বিক্রি করব, এই টাকাটা আমাদের ব্রেইনে ঢুকে গেছে।
এই হাওরটা আসলে পৃথিবী বলে যে প্রাণী, পৃথিবী বলে যে একটা জীবন্ত সত্তা, এই পৃথিবীর তো অধিকার আছে। পৃথিবী, আমরা যেরকম জিন্দা আছি, পৃথিবীটা জিন্দা, তাই না? কোরআন শরীফে আছে সামা হইল আকাশ আর আর্থ হইল পৃথিবী। হ্যাঁ, একই রকম শব্দ ইংরেজিতে বলে আর্থ, আর্থ এবং আর্থ একই কথা। তো এই যে আসমান যেটাকে সামা বলে আর নিচে আর্থ, এগুলো জীবন্ত সত্তা। এগুলো আপনার যেরকম জীবন আছে, আর্থেরও জীবন আছে। এটা পশ্চিমারা বলে গায়া, গায়া হাইপোথেসিস। জেমস লাভলক বলে একজন বই লিখেছিল গায়া হাইপোথেসিস। তো আপনি ঘোরাঘুরি করবেন, কোরআন শরীফে আছে লা তামশি ফিল আরদ, মানে পৃথিবী নিয়ে তামাশা করো না, ছিনিমিনি খেলো না, ঘোরাঘুরি করো না, এটা আছে। তো আমরা যে হাওয়ার গাইড করে দিলাম, আমরা তো হাওয়ারকে নিয়ে একটা তামাশা করবো, তাই না? আপনাকে এখানে খলিফা করে দুনিয়াতে পাঠানো হচ্ছে, কাস্টোডিয়ান হয়ে। আপনাকে তো পৃথিবীর মালিক বানানো পাঠানো হয়নি। তো খুবই বিষাক্ত ফিলোসফি আসছে, যেটা হচ্ছে অনিয়ন্ত্রিত ক্যাপিটালিজম। তারা একটা গাছের দিকে তাকায় এবং বলে এটা এটা এই গাছটা হচ্ছে এমন একটা বস্তু যে কতগুলো ফার্নিচার যা এখনো বানানো হয়নি, এখন আমি গাছটাকে কেটে ফার্নিচার বানাই। এই সমস্ত অনিয়ন্ত্রিত ক্যাপিটালিস্টরা একটা গাছের দিকে তাকিয়ে, বৃক্ষের দিকে তাকিয়ে বলে যে বৃক্ষ হচ্ছে এমন একটা জিনিস যেটা কিছু ফার্নিচার এখনো বানানো হয়নি, এবং আমার কাজ হলো এটাকে কেটে আগামীকাল সম্ভব হলে আমি কেটে ফার্নিচার বানাবো, তাই না? বৃক্ষের যে একটা রাইট আছে দুনিয়াতে থাকার, এটা তো ক্যাপিটালিজম রিকগনাইজ করে না। হাওয়ারের যে একটা রাইট আছে এক্সিস্ট করার, এটা তো ক্যাপিটালিজম রিকগনাইজ করে না। তো দুনিয়াতে কি হয়েছে? রাজনৈতিক শক্তি, অ্যাডমিনিস্ট্রেটিভ শক্তি এবং অনিয়ন্ত্রিত ক্যাপিটালিজমের একটা আনহোলি অ্যালায়েন্স হয়েছে। আনহোলি অ্যালায়েন্স, এটা হোলি অ্যালায়েন্স। এবং তাদের উদ্দেশ্য হলো প্রকৃতিকে অতি অতি দ্রুত, এই যে আনহোলি অ্যালায়েন্স হয়েছে, এই অ্যালায়েন্সের সামনে আমরা সাধারণ মানুষ অসহায়। এই সমস্ত কথাই আপনারা ঘুরিয়ে ফিরিয়ে বলতেছেন। ওই যে 60 বিঘা হবে না কি হবে, অমুককে পারমিট দিয়ে দিছে, তো আগের ডিসি সাহেব আটকাইছে, এখনকার ডিসি সাহেব কি করবে, আমরা আমরা মানে ওয়েট করতেছি দেখার জন্য। কিন্তু এটা একটা ক্ষুদ্র ব্যাপার, আসল ব্যাপার হলো পুরো ফিলোসফিটাই বিষাক্ত। এই ফিলোসফি বলে যে প্রকৃতির কোনো রাইট নাই, এই ফিলোসফি বলে প্রকৃতির একমাত্র কাজ যেটা মানুষের ভোগের বস্তু হবে, তাই না? তো এই যে ফিলোসফি, এই ফিলোসফিকে অক্ষুণ্ণ রেখে আপনি দুনিয়াকে বাঁচাতে পারবেন না, তাই না? এই যে COP30 মানুষ গেছে, ব্রাজিলে গেছে, আমার পরিচিত জনরা গেছে। রেজওয়ানা হোসেন আমাদের পরিবেশ মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে। আমি একটা ওই যে 5বার হয় ধান, পঞ্চপ্রী ধানের বই ওনাকে উপহার দিয়েছি। মানে অফিসিয়ালি তো সবাই পরিবেশের পক্ষে, তাই না? রেজওয়ানা হাসান পরিবেশের পক্ষে। যে কোনো মানুষকে আপনি রাস্তায় জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি হাওরের পক্ষে, সবাই হাওরের পক্ষে। কিন্তু এই লোকটাই, এই এই ব্যক্তিরাই হাওরকে ধ্বংস করছে। হাওরকে তো আসমানের কোন ইয়ে এসে, দুষ্ট ফেরেশতা এসে বা ইবলিস এসে তো হাওর ধ্বংস করছে না, আমরাই হাওর ধ্বংস করছি। তো এখানে শুনেন, আমি বলেছিলাম 10 মিনিটের মধ্যে বলবো, হয়তো সময় বেশি গেছে। আমরা একটা প্রতিজ্ঞা করি, আমি গত বছর এখানে প্রতিজ্ঞা করেছিলাম, 2টা মিটিং করেছিলাম, প্রতিজ্ঞা করেছিলাম যে ধান বানাবো। আমি কিন্তু আমার প্রতিজ্ঞা রাখছি, আমার ধান হয়ে গেছে। এই ভ্যারাইটি আছে হাওড়ের জন্য, আর্লি ভ্যারাইটি, হাওড়ে বন্যা আসার আগে এটা কাটা যাবে। আর্লি ভ্যারাইটি আগুয়ান আমরা নাম দিচ্ছি, সিলেটি ভাষায় আগুয়ান মানে হলো তাড়াতাড়ি যেটা হয়। তো আগুয়ান ভ্যারাইটি আছে, আপনারা বীজ নেবেন। 2 নম্বর হচ্ছে এই সমস্ত সোলার প্যানেল যেটা হাওড়ে করার পণ্ডিতরা আছেন, আমাকে মিট করে আছেন, আমি ওনার সাথে দেখা করতে চাই। কারণ স্থলভূমিতে যেখানে যেখানে কদু, লাউ কদু হয়, বেগুন হয়, টমেটো হয়, এটার উপরে সোলার প্যানেল করা যাবে। উপরে সোলার প্যানেল হবে, নিচে টমেটো হবে। এটা আমি জর্ডানে গিয়ে বলেছি, এখানেও বলবো, এটা আমরা নিশ্চিত করতে পারবো। এটা করার মাধ্যমে আমরা হাওরটাকে ছাড় দিব, হাওরে আমরা সোলার প্যানেল বসাবো না, তাই না? আমরা প্রতিজ্ঞা করি যে হাওরে আমরা সোলার প্যানেল বসাবো না, কিন্তু ওই সংখ্যার সোলার প্যানেল বসবে, খাস জমিতে বসবে, ফরেস্টের সন্নিহিত জায়গায় বসবে। আমার বাড়ির জমি আমি দিয়ে দেব, আমরা সবাই সিটিজেনরা কিছু 1 বিঘা জমি দিয়ে দেই সোলার প্যানেলের জন্য, কিন্তু হাওরে আমরা রক্ষা করি। এইরকম প্রতিজ্ঞা না করলে আমরা হাওর রক্ষা করতে পারবো না। তো আমি সামারাইজ করি, আমি কি বললাম এখানে। 1 নম্বর হলো হাওরের উপযোগী একটা ধান আমি নির্মাণ করেছি। আমরা স্যাটেলাইটের মাধ্যমে হাওরের সমস্ত গতি প্রকৃতি, আগে কি ছিল এখন কি হয়েছে, আমরা একদম জানি। ওই ডাটাগুলো নিয়ে যাবেন, আমাদের ডাটা আছে। খামাখায় এলোমেলো কথা বলে লাভ নেই। একজন বললো যে এটা ছিল, ওইটা নাই, সব যে ভালো স্যাটেলাইট থেকে দেখা, এই ডাটাটা আমাদের আছে।
তিন নম্বর হলো যে আমরা একটা পলিটিক্যাল এবং এটা এক ধরনের রাজনীতি চলে আসতেছে। ভূমি রক্ষা একটা রাজনীতি, ভূমি রক্ষা কোনো টেকনিক্যাল ব্যাপার না। আমি টেকনিক্যাল ফিল্ডের লোক, আমি বায়োলজিক্যাল সায়েন্সের লোক, কিন্তু গ্রামে এসে যখন থাকতাম দেখলাম যে আমাকে রাজনীতি করতে হবে। এটা কোনো পার্টির রাজনীতি না, বিএনপি জামাতের রাজনীতি না, এটা হচ্ছে একেবারে ফান্ডামেন্টাল রাজনীতি, যেভাবে রাজনীতি হওয়া উচিত ছিল। আনফর্চুনেটলি এই দেশে এরকম রাজনীতি একেবারেই নেই। এই দেশের রাজনীতি হচ্ছে পার্টি নির্ভর, পরিবার নির্ভর রাজনীতি। আমরা এইরকম একটা বিষাক্ত টক্সিক যেটাকে বলে রাজনীতির দিকে আমরা গিয়েছি। কিন্তু মানুষের ক্ষমতায়ন, ভূমির সাথে মানুষের অধিকার, জলাভূমির সাথে মানুষের অধিকার কে কেন্দ্র করে যে রাজনীতি, সেই রাজনীতিতে আমি আছি। চলুন আমরা সেই রকম একটা পার্টির বাইরে গিয়ে একেবারে এই হাজার হাজার গ্রামকে, 87,000 গ্রামকে একত্রিত করে একটা রাজনীতি যদি আমরা করতে পারি, তাহলে পৃথিবী রক্ষা পাবে, তাই না? আবার মনে করিয়ে দিই কোরআন শরীফে যে আর্থকে নিয়ে, পৃথিবীকে নিয়ে তোমরা চিনিমিনি খেলো না। এখানে আমরা আর্থের বদলে হাওয়ার কথাটা বলে আমরা ইমাজিন করতে পারি যে হাওয়াকে রক্ষা করা আমাদের নৈতিক এবং ধর্মীয় দায়িত্ব। এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ।